বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 1 ফেব্রুয়ারি, 18 মাঘ এবং ফার্সি 13 বাহুমান।
রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর কাছে ইরানের চিঠি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র এবং শক্তিশালী বিরোধী দলের উপস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিরোধী দলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর রয়েছে ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান আলোকোজ্জ্বল 10 প্রভাত সম্পর্কে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মিয়ানমারে এনএলডি নেত্রী অং সান সুচি গ্রেফতার, সামরিক শাসন জারি, জনগণকে প্রতিরোধ করতে বিক্ষোভে নামার আহ্বান। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনির নীতি আদর্শের প্রতি অটল থাকার শপথ নিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ও মন্ত্রীরা। বিরোধী দলের প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনায় বিএনপি, তামাশা বলছেন রিজভী। এবং মুসলমানদের নিজস্ব এজেন্ডা আছে, তারা বিজেপিকে ভোট দেবে না, ভারতের অসম রাজ্যের বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মিয়ানমার সেনাবাহিনী সেদেশের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি নেত্রী অং সান সুচি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক এবং দেশটিতে সামরিক শাসন জারি করেছে। আজ ভোররাতে সুচির পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সরকারি দলের আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। এসব আটকের কয়েক ঘণ্টার মধ্যে সারা দেশে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মিয়ানমারের সেনাবাহিনী বলেছে, তারা দেশের ক্ষমতা সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইং এর কাছে হস্তান্তর করছে। রাজধানী নাইপিতাও ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাজপথে সেনাবাহিনী টহল দিচ্ছে। কোন কোন সূত্র দেশটির রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে বলে খবর দিয়েছে। স্টেট কাউন্সিলরের পদে থাকা সুচি মূলত মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এবং এতদিন দেশটির সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত ছিলেন। তার নেতৃত্বাধীন বেসামরিক সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কে টানাপোড়েনের জের ধরে তাকে গ্রেফতার করা হল। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন সেদেশের নেত্রী অং সান সুচি। তিনি এক বিবৃতিতে জনগণকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সেনাবাহিনীর হাতে আটক থাকলেও তার নামে প্রচারিত এক বিবৃতিতে মিয়ানমারের জনগণকে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকার উৎখাত করেছে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতা দখল করে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সুচির নেতৃত্বাধীন দল এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বলেছেন, দলীয় নেত্রী সুচি প্রেসিডেন্ট উইন মিন্ট সহ দলের অন্য শীর্ষ নেতাদের ভোরে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে। সুচির নামে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে আবার জান্তা শাসন কায়েম করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি মেনে না নেওয়ার জন্য আমি জনগণের কাছে অনুরোধ জানাই। মিয়ানমারের জনগণকে উদ্দেশ্যে সুচি বলেন, সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে ঐকান্তিক প্রতিবাদ জানানোর আহ্বান জানায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেছেন। ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা বিপ্লবের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারতে যান। সেখানে তারা আবারও ইমাম খোমেনির নীতি আদর্শের প্রতি অটল থাকার শপথ নেন। মাজারে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা কোরআন থেকে তেলাওয়াত করেন এবং দোয়া করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের জীবন ও অবদান নিয়েও আলোচনা করা হয়। এ সময় সেখানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নাতি ও মাজারের প্রধান তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম সৈয়দ হাসান খোমেনি উপস্থিত ছিলেন। এর আগে গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এখন এই উপলক্ষে ইরানে 10 দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান। তিনি আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খাতিবজাদে আরো জানান, আমেরিকা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কি পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছি আমরা। আমেরিকাকে তার আগের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা এটা করলে পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট যৌথ কমিশনের আওতায় আলোচনা হতে পারে। খাতিবজাদে বলেন, প্রথমেই আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরী ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পরমাণু সমঝোতায় ফিরে আসার একটি নির্দিষ্ট প্রক্রিয়া তো আছেই। ইরান সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, দেশটি 6 জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আরেকবার আলোচনায় বসবে না। আল আরাবি আল জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির মুখপাত্র আবুল ফজল আমুই এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি ইরান পুরোপুরি মেনে চলেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তার 15টি প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে। আমুই আরো বলেন, আমেরিকা বেআইনিভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান এটির 36 নম্বর ধারা অনুযায়ী নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির মুখপাত্র বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলোতে তেহরানকে চরমভাবে হতাশ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে বছরের শ্রেষ্ঠ তামাশা বলে মন্তব্য করেছে বিএনপি। আরো বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত অটো প্রধানমন্ত্রীর মুখে এই বক্তব্য নির্লজ্জতা ও হাস্যকর। রিজভী বলেন, গণতন্ত্রকে কবরে শায়িত করে এখন শক্তিশালী বিরোধী দল এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চেয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য দেশের মানুষের সঙ্গে বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি, শ্রেষ্ঠ তামাশা। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরো বলেন, গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের ধর্ম। গণতন্ত্রকে নিহত করে সেই পুরনো একদলীয় বাকশাল জেগে বসেছে বর্তমানে। গণতন্ত্রের লাশের উপরে পুরো রাষ্ট্র এবং সমাজটাকে নিয়ে যাওয়া হয়েছে ভয় ও ত্রাসের অধীনে। দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে এখন বিকল্প মত প্রকাশেরও সুযোগ নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল নির্মূলের কাজ করে আসছেন এমন মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে শুধুমাত্র বিএনপি নয়, সকল বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূলের চেষ্টা করছে। নিশিরাতে সংসদে আওয়ামী লীগের বানানো একটি কথিত বিরোধী দল আছে। তাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, তারা দেশ বিদেশে নিজেদের পরিচয় দিতে পারেন না, কারণ সবাই জানতে চায় তারা সরকারি দল না বিরোধী দল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যেও সংসদের বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন, আমরা সরকারি দল না বিরোধী দল, কোনটা আমরা?
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে নয়। যে কোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী অনিয়মের বিষয়ে তদন্ত করতে পারে। আজ সকালে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, দেশের 42 জন বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে রাষ্ট্রপতির নিকট যে অভিযোগপত্র দিয়েছে সেই প্রসঙ্গে বিজ্ঞজনরা মনে করেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি অযৌক্তিক। এমন দাবি করার মানে রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিব্রত করা। তিনি বলেন, যারা মনে করেন নির্বাচন কমিশনের কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, তাদের এই অভিযোগ অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয় না। ভারতের অসম রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মুসলিমদের নিজস্ব এজেন্ডা আছে, সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মিয়া মুসলিমদের নিজস্ব এজেন্ডা আছে, সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিয়াদের ভোটের প্রয়োজন নেই, তারা বিজেপিকে ভোট দেবেন না, সেজন্য মিয়াদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন। গতকাল রোববার গণমাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে আজ সোমবার অসমের হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন, আমরা বিশ্বাস করি যে ভারতের মানুষ, আসামের মানুষ, বেশিরভাগ মানুষ তারা শান্তিপ্রিয়। এইবারের নির্বাচনে বিজেপিকে সাম্প্রদায়িক বক্তব্যের জন্য এবং সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য এবং বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার উস্কানিমূলক মন্তব্যের জন্য এইবারের নির্বাচনে বিজেপিকে মানুষ আপাতমূলে একদম সমূলে উৎখাত করবেন, এটাই আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, অসমে মুসলিমদের ইতিহাস 1000 বছরের চেয়েও প্রাচীন, যেখানে যাদেরকে ওরা 35% বলছেন বা মিয়া বলছেন, তারা যুগ যুগ ধরে ভারতের অসমের মাটিতে বাস করে আসছে। অসমে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মিয়া অধ্যুষিত কেন্দ্রগুলোতে বিজেপি প্রার্থী দেবে এটা জেনেই যে এসব কেন্দ্রে আমরা জিতব না। প্রার্থী দেব এজন্যই যে যাতে আমাদের যারা ভোটার তারা যেন বাধ্য হয়ে কংগ্রেস বা AIUDF এর প্রার্থীকে ভোট দিতে না হয়। এই ভাবনা নিয়ে মিয়াদের কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে বলেও তিনি মন্তব্য করেছেন। বলছিলেন আমাদের প্রতিনিধি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট আফগানিস্তানে আগামী মে মাসের পরেও সেনা মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে। ন্যাটো জোটের এই পরিকল্পনা তালেবান গেরিলাদের সঙ্গে বিদেশি সামরিক বাহিনীর উত্তেজনা অনেক বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে তালেবানরা বলে আসছে, আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকা এবং তালেবানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তাতে আফগানিস্তান থেকে 2021 সালের মে মাসের মধ্যে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল আমেরিকা। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তানের সেনা সংখ্যা 13,500 থেকে 2,500 নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর ঘোষণা করেছেন যে তারা ওই চুক্তি পর্যালোচনা করে দেখবেন এবং মে মাসের সময়সীমা অনুযায়ী সেনা প্রত্যাহার সম্পন্ন নাও হতে পারে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত 3,179টি গুচ্ছ বোমা ব্যবহার করেছে। ইয়েমেনের এক্সিকিউটিভ মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক আলী সোফরা গতকাল একথা বলেছেন। তিনি জানান, এসব গুচ্ছ বোমার বেশিরভাগ শিকার হয়েছে বেসামরিক নাগরিক এবং নিহতের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি। তিনি জানান, গুচ্ছ বোমা হামলায় ইয়েমেনের 1000-এর বেশি মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কৃষি এবং তৃণভূমি এলাকায় বাস করতেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের প্রতিনিধি কাজেম গারিবাদি আইএইএ এর প্রধানের কাছে লেখা চিঠিতে পরমাণু সমঝোতার ব্যাপারে ইরানের অবস্থান তুলে ধরেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্পের এই পদক্ষেপের কোনো আইনগত বৈধতা যেমন ছিল না, তেমনি তিনি এই নিষেধাজ্ঞা মেনে চলতে অন্য সব দেশের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন। কিন্তু পরমাণু সমঝোতা রক্ষার জন্য ইরান তার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রধানের দেয়া 15টি প্রতিবেদনে এই বিষয়টি স্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর 1 বছর অতিক্রান্ত হওয়ার পরও ইউরোপীয় দেশগুলোও তাদের প্রতিশ্রুতি পালনে গড়িমসি করায় ইরান পর্যায়ক্রমে পরমাণু সমঝোতা বাস্তবায়ন কাজ স্থগিত রাখে। এমনকি আইএইএ এর তত্ত্বাবধানে স্বেচ্ছায় কিছু বাড়তি কার্যক্রম মেনে চলার যে প্রতিশ্রুতি ইরান দিয়েছিল তা থেকেও দেশটি সরে আসার ঘোষণা দিয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের প্রতিনিধি কাজেম গারিবাবাদি ভিয়েনায় আইএইএ এর প্রধানের কাছে লেখা চিঠিতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেআইনিভাবে বেরিয়ে যাওয়া, ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় এ সমঝোতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া, ইরানের পরমাণু সমঝোতায় ধ্বংসাত্মক তৎপরতা, ফাকরিজাদের মতো পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা এবং এসব অন্যায় কর্মকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতার কথা উল্লেখ করে বলেছেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার পাশাপাশি আইএইএ এর সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি এবং নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাবে এই চুক্তির প্রতি সমর্থন জানানো হয়েছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র এ থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন করেনি। এরপরও তেহরান পরমাণু সমঝোতা মেনে চলে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে আমাদের কোনো তাড়াহুড়া নেই, বরং আমরা যৌক্তিক অবস্থানে থেকে আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই এবং ইউরোপ ও আমেরিকার দায়িত্ব এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া। যাই হোক, আইএইএ এর প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানের প্রতিনিধি পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরানের যৌক্তিক অবস্থানের বিষয়টি তুলে ধরেন। তাই আমেরিকা ও ইউরোপ যদি সত্যিই পরমাণু সমঝোতা রক্ষা করতে চায় তাহলে এখনো সুযোগ রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি এবং দক্ষ নেতৃত্বের অভাবেই বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তার এই বক্তব্য সম্পর্কে বিরোধী দলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তবে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে সুশাসন এখন জাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দী। নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত মুজিব বর্ষের কার্যক্রম মুজিব বর্ষ ওয়েবসাইট 2020-21 এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংস্করণের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে। তখন বিরোধী দলের থেকে কি কি সমস্যা মোকাবেলা করেছি সেটা আমরা জানি। যদিও এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তার সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার। তাকে বারবার নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং জাতির জন্য আমরা কাজ করার সুযোগ পাই। প্রধানমন্ত্রী বলেন,
আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা রয়েছে, কারণ সংসদ এমন একটি জায়গা যেখানে জনপ্রতিনিধিরা আসেন এবং জনগণের কথা বলার সুযোগ পান। ওদিকে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গতকাল রংপুরে পল্লী নিবাসে হোসেন মোহাম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বলেছেন, পঙ্গু ও বিকলাঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার স্বাক্ষর রাখছে। প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বাবলু আর বলেন, বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলছে। দেশের 42% মানুষ দরিদ্র, তার উপরে করোনাকালে আরো 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছে। তাই দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আলোকোজ্জ্বল 10 প্রভাত। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ এবং আমি আক্তার জাহান। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ইরানের ইসলামী বিপ্লব আধুনিক যুগে বস্তুবাদী শক্তির উপর ইসলামের আধ্যাত্মিক শক্তির বিজয়ের এক উজ্জ্বলতম নিদর্শন। ইরানের ইসলামপন্থী জনগণ মূলত খালি হাতেই পশ্চিম এশিয়ায় তৎকালীন মার্কিন সরকারের সবচেয়ে বড় মিত্র হিসেবে বিবেচিত স্বৈরতান্ত্রিক শাহ সরকারকে তো উৎখাত করতে সক্ষম হয়। শাহের সশস্ত্র বাহিনী ছিল পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ সশস্ত্র বাহিনী এবং তার কুখ্যাত গোয়েন্দা বাহিনী সাভাক ছিল ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বা জার্মান নাৎসি বাহিনীর মতোই নৃশংস প্রকৃতির। বছরের পর বছর ধরে শাহের পেটোয়া বাহিনী ও গোয়েন্দা বাহিনী ইরানের ইসলামী বিপ্লবের সম্ভাবনাময় অনেক নেতা ও কর্মীকে জেলে বন্দী রেখেছে, নির্বাসন দিয়েছে এবং অনেক নেতা কর্মীকে শহীদ করেছে। কিন্তু তা সত্ত্বেও শাহাদাতের চেতনায় উজ্জীবিত ইরানের ইসলামী বিপ্লবী জনগণের দুর্বার জাগরণকে ঠেকাতে সক্ষম হয়নি। লক্ষাধিক বিপ্লবী শাহাদাতের বিনিময়ে অর্জিত হয়েছে ইরানের ইসলামী বিপ্লব, আর এই সাফল্যকে অনেকেই অলৌকিক সাফল্যের মতো মহাবিস্ময়কর বলে মনে করেন। ইমাম খোমেনির যোগ্য আধ্যাত্মিক ও দূরদর্শী নেতৃত্ব এই মহাবিস্ময়কর বা অলৌকিক সাফল্যের মাধ্যম বা ওয়াসিলা হলেও এর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে মহান আল্লাহর সহায়তা। প্রকৃত মুহাম্মাদী ইসলামের অনুরাগী ও অসাধারণ ইমানি শক্তির অধিকারী হওয়ার কারণে ইরানের ইসলামী বিপ্লবীরা ইমাম খোমেনির মতো সুযোগ্য নেতার নেতৃত্বে ইসলামী বিপ্লবকে সফল করে আধুনিক বস্তুবাদী মতাদর্শগুলোর মোকাবেলায় ইসলামকে আবারও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। এ বিপ্লবের প্রাথমিক বিজয় বা সাফল্যই ছিল বিশ্বের সবচেয়ে বড় লুটেরা ও জুলুমবাজ শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের উপর বড় ধরনের চপেটাঘাত। ইরানের ইসলামী বিপ্লবের অলৌকিক সাফল্য ও এর প্রতি খোদাই অদৃশ্য সাহায্য প্রসঙ্গে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই তাঁর ওসিয়তনামে লিখেছেন, এর চেয়ে সুখবর আর গৌরবের বিষয় কি হতে পারে যে বিশ্বের নির্যাতিত পশ্চাৎপদ বিপুল বৈভবের উপর একচ্ছত্র অধিকার, সামরিক শক্তি, বিভিন্ন পুতুল সরকারের সমর্থন এবং প্রচার মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ ক্ষমতা পেয়েও আমেরিকার সরকার তার সকল নির্জলা মিথ্যা দাবি দিয়ে বাহাদুর ইরানি জাতি এবং হযরত বাকিউতুল্লাহ তথা ইমাম মাহদী আলাইহিস সালামের দেশ ইরানের মোকাবেলায় এমনভাবে পর্যুদস্ত ও লাঞ্ছিত হয়েছে যে এরপর কোনো উপায় অবলম্বন করতে হবে সে জ্ঞান পর্যন্ত তার লোপ পেয়ে গেছে। অতঃপর সে যার কাছে যায় তার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়।
এটা সম্ভব হতো না মহাপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ ছাড়া, যিনি জাতিগুলোকে এমনভাবে ইরানি জাতিকে জাগ্রত করেছেন, তাদেরকে স্বৈরাচারী রাজতন্ত্রের ঘোর অন্ধকার থেকে উদ্ধার করে ইসলামের পবিত্র নূরে করেছেন আলোকিত। ইরানের ইসলামী বিপ্লবী জাতিকে কেবল ইসলামের বিপ্লবী আদর্শের উপর অবিচল থাকার পরামর্শ দিয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ তাঁর ওসিয়তনামায় আরও লিখেছেন, এহেন সন্ধিক্ষণে মুসলিম মহান জাতিগুলো এবং প্রিয় ইরানি জাতির প্রতি আমার ওসিয়ত, তাঁরা যেন নাস্তিক, প্রাচ্য বা অত্যাচারী কাফের পাশ্চাত্যের কোনো পথই অনুসরণ না করেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সিরাতুল মুস্তাকিমে স্থির সংকল্প, দৃঢ়চিত্ত ও আনুগত্যের সাথে অবিচল থাকেন। আপনাদের জেনে রাখা উচিত যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো যতই আপনাদের বিরুদ্ধাচরণ করবে, ততই আপনাদের খোদাই শক্তি প্রস্ফুটিত হবে এবং সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তথা পরাশক্তিগুলো ও তাদের দোসরদেরকে ইহজগৎ ও পরজগৎ উভয় জগতেই শাস্তি বিধান করবেন। ইসলামী বিপ্লবের অলৌকিকতা ও অদৃশ্য খোদাই সাহায্যের বিষয়টি আবারও বেশ জোরালোভাবে স্মরণ করিয়ে দিয়ে ইসলামী বিপ্লব পূর্বযুগের ইরান ও বিশ্ব পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে এ মহান বিপ্লবের বিশ্ব বিস্তৃত কাণ্ডারি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ আরও লিখেছেন, ইরানের বুক থেকে বিশ্বগ্রাসী আর স্বৈরাচারীদের প্রভাবকে খতম করে আল্লাহ তাআলার গায়েবী মদদের মাধ্যমে এই ইসলামী মহাবিপ্লব বিজয় লাভ করেছে। বিশেষ করে বর্তমান শতাব্দী শুরুর আগ থেকেই এখন পর্যন্ত ইসলাম ও আলেম সমাজের বিরুদ্ধে যখন ব্যাপক প্রচারণা চলছে, যখন বিভিন্ন জনসভা আর প্রচার মাধ্যমগুলোয় জাতীয়তাবাদের ধোঁয়া তুলে বাকপটু প্রচারকরা অসংখ্য বিভেদমূলক পরিহাস প্রচারে তৎপর, যখন চারিদিকে অশ্লীল কবিতা ও লজ্জাহীনতায় ভরা রচনার ঢেউ উপচে পড়ছে এবং বিপুল সংখ্যক ও বিচিত্র প্রকারের গণিকালয়, জুয়ার আড্ডা, শুঁড়িখানা, অবৈধ ক্লাব ও মাদকদ্রব্যের ছড়াছড়ি হয়েছে, আর এ সবগুলোই যখন দেশের যুব সমাজ, যারা আমাদের দেশের প্রিয় ভবিষ্যৎ, অগ্রগতির মূল চালিকা শক্তি, তাদেরকে দুর্নীতি, ধ্বংস, শাহ ও শাহের অসভ্য পিতার বিশ্বাসঘাতকতামূলক কার্যকলাপের অনুকূলে ঠেলে দিচ্ছিল। ইমাম আরও লিখেছেন, যখন শক্তিধর বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে আয়োজিত সভা মজলিসগুলো জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, যখন সর্বাধিক জঘন্য অবস্থায় নিপতিত সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলোর উপর দেশের ভাগ্য নির্ভরশীল, সেসবের মধ্যে পাশ্চাত্য ঘেঁষা বা প্রাচ্য ঘেঁষা সম্পূর্ণরূপে ইসলাম ও ইসলামী সংস্কৃতি, এমনকি জাতীয়তাবাদের নামে সঠিক জাতীয়তাবাদ বিরোধী শিক্ষক ও অধ্যাপকরা শয়তানি চর্চায় রত ছিল, আর যেসব নিষ্ঠাবান ও দরদী শিক্ষক, অধ্যাপক ইসলামের ন্যায় ও সত্য প্রচারের সচেষ্ট ছিলেন, তাদেরকে শ্বাসরুদ্ধকর অবস্থায় আবদ্ধ করে রেখেছিল। ফলে সংখ্যাল্পতার দরুন এই সৎ লোকদের পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। তাছাড়া সে সময়ে যখন দেশের আলেম সমাজকে শাহের স্বৈরাচারী সরকার কোন জাতীয় বা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে দিত না এবং জোরপূর্বক তাদের অনেকের মতাদর্শকে বিকৃত করার অপপ্রয়াসে লিপ্ত ছিল, এরকম পরিস্থিতিতে 36 মিলিয়ন ইরানি জনতার পক্ষে একই স্লোগান এবং পতাকা তলে সমবেত হয়ে একই লক্ষ্যের ভিত্তিতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চোখ ধাঁধানো ও মর্যাদাপূর্ণ কোরবানির মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে উৎখাত এবং বিদেশি শক্তিগুলোকে তাড়িয়ে দিয়ে দেশের ভাগ্যকে নিজেদের হাতে তুলে নেওয়া কোনো ক্রমেই সম্ভব হতো না। ইমাম খোমেনির এই লেখনী থেকে এটা স্পষ্ট যে মহান আল্লাহর গায়বী সাহায্য ছাড়া ইরানের ইসলামী বিপ্লব সফল হতো না। এই ইসলামী বিপ্লবের প্রকৃতি তুলে ধরতে গিয়ে তিনি আরও লিখেছেন, সন্দেহ নেই যে ইরানের ইসলামী বিপ্লব এবং এর সূচনা, প্রকৃতি ও উদ্দেশ্য অন্যান্য বিপ্লব থেকে পুরোপুরি আলাদা ও একেবারে স্বতন্ত্র। নিঃসন্দেহে এই দেশে এই বিপ্লব মহান আল্লাহ তাআলার এক ঐশী উপঢৌকন ও গায়েবী হাদিয়া বা এই লুণ্ঠিত অত্যাচারিত জাতিকে তিনি দান করেছেন। শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 1 ফেব্রুয়ারি কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসলে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকার আশা বাংলাদেশের, ইত্তেফাক। মিয়ানমার পরিস্থিতি রুখে দাঁড়ানোর আহ্বান সূচিত মানব জমিন। টিকা নেয়া কয়েকজনের পার্শ্ব প্রতিক্রিয়া হলেও সুস্থ আছেন স্বাস্থ্যের ডিজি, বাংলাদেশ প্রতিদিন। শহীদ মিনারের পাশে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, কালের কণ্ঠ। কোনো ব্যক্তি অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে নয়, ওবায়দুল কাদের সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। 75 বছরের বেশি বয়সীদের সম্পূর্ণ কর ছাড় সব শ্রমিকের জন্য ইএসআই, আনন্দবাজার পত্রিকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান আটক সূচি, 1 বছর থাকবে জরুরি অবস্থা আজকাল। ফের দলের সভাপতি করা হোক রাহুলকেই, সর্বসম্মতিক্রমে প্রস্তাব দিল্লি প্রদেশ কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আশা করা হচ্ছিল তার এই সফরে তিস্তার পানি বন্টন চুক্তি হবে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। ভারতের প্রধানমন্ত্রী যে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা সফর করবেন এবং একথা সত্যি যে বেশ আগের থেকেই এই পরিকল্পিত সফরের ব্যাপারে একটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছিল নরেন্দ্র মোদীর সফরের সময় তিস্তার চুক্তি হবে, এই আশাটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার করছিল। কিন্তু পররাষ্ট্র সচিব যে তথ্য দিয়েছেন তাতে আমরা সবাই হতাশ, বাংলাদেশের মানুষ হতাশ, সরকারের পক্ষে সরকারের কর্মকর্তারাও আমার ধারণা যে হতাশ। কারণ এটি দীর্ঘদিনের ঝুলে থাকা একটি ইস্যু। তিস্তা যেহেতু যৌথ নদী, অভিন্ন নদী, তাতে ভারতের যেমন অধিকার আছে তেমনি ভাটির দেশ হিসেবে আমাদেরও অধিকার আছে। আমরা সেখান থেকে পানি পাবো, এটি ভারতের করুণার ব্যাপার না, দয়ার ব্যাপার না, এটি আমাদের অধিকার। সেই অধিকার আমাদের দেয়া হচ্ছে না, মূলত অনেকটা গায়ের জোরে। ভারত উজানের দেশ, তারা আটকে দিয়েছে পানি, আমাদের এখন কিছু করার নেই। কিছু করার নেই বলতে বাংলাদেশ কি ভারতের সাথে এখন যুদ্ধ করবে? সেটি সম্ভব না। সেক্ষেত্রে আমরা এক ধরনের বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবং ভারত ইচ্ছা করে আমাদের এই বিপদের মধ্যে ফেলে রেখেছে। আমি চূড়ান্তভাবে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই যে দীর্ঘদিনের পর্যবেক্ষণে আমার মনে হয়েছে ভারতের কোন রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, কেউই তিস্তার চুক্তির ব্যাপারে মোটেই আন্তরিক নয়। পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনা করবে না ইরান। গতকাল তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে পরিষ্কার অবস্থান ঘোষণা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে একটু কঠোর হলো কি অবস্থান? জি, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না বলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গতকাল যে ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণা প্রকৃতপক্ষে আগে থেকে বলা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে ইরানের সাথে 6 জাতি গোষ্ঠীর 2015 সালে যে চুক্তি সই হয়েছে, সেই চুক্তি দীর্ঘদিনের আলোচনার ফল এবং এর খুঁটিনাটি আগ পিছ ভেবে সমস্ত সবকিছু বিশ্লেষণ করে তারপরে এই চুক্তি হয়েছে। এটি হঠাৎ করে আকাশ থেকে পড়া কোনো চুক্তি নয়। সেক্ষেত্রে এই চুক্তি নিয়ে নতুন করে আর আলোচনা করার কিছু নেই। নতুন করে যে আলোচনা করতে চাই আমেরিকা বা আরো কেউ কেউ, সেটি হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি এর সাথে যুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে পরমাণু ইস্যু একটি আর ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরেকটি। এই পরমাণু কর্মসূচির সাথে আপনার কি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্ত করা যায়,
এটি একটা অন্যায় দাবি। পাশ্চাত্য দেশগুলো মনে করে যে গায়ের জোরে তারা যা খুশি তাই করতে পারবে, কিন্তু তারা ভুলে যায় যে ইরানের সাথে এটি করা যাবে। আমি মনে করি যে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে এটি চূড়ান্ত। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লাল পেড়ে সাদা শাড়ির শুভ সাজে আজ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, ৭৫ বছরের বেশি বয়সীদের সম্পূর্ণ কর ছাড়, সব শ্রমিকের জন্য ইএসআই। বিস্তারিত খবরে বলা হয়েছে, আয়করে বড় ধরনের ছাড় পেতে চলেছেন প্রবীণরা। রোববার সংসদের বাজেট অধিবেশনে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এবারের বাজেট। ৫ লক্ষ লোক ছিল লালকেল্লায়, দোষারোপ করা হচ্ছে শুধু আমাকে, ভিডিওতে বললেন দীপ সিধু। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, লালকেল্লায় কৃষক বিক্ষোভের নামে তাণ্ডব চালানোর দায় পুরোপুরি অস্বীকার করলেন পাঞ্জাবি অভিনেতা ও রাজনীতিবিদ দীপ সিধু। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, সেখানে বলেছেন, ২৬ জানুয়ারি লালকেল্লায় ৫ লক্ষ লোক ছিলেন আরও নেতা ও গায়করা। কাউকেই না ধরে শুধু আমাকেই এখন দোষ দেওয়া হচ্ছে। বিক্ষোভরত কৃষকদের সংগঠন ও পাঞ্জাবের সাধারণ মানুষ বিশ্বাসঘাতক বলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ফের দলের সভাপতি করা হোক রাহুলকেই, সর্বসম্মতিক্রমে প্রস্তাব দিল্লি প্রদেশ কংগ্রেসের। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, দলের পক্ষ থেকে মুখে যাই বলা হোক, কংগ্রেস যে গান্ধী নির্ভরতা থেকে এখনই বেরোতে পারবে না তা আরও একবার স্পষ্ট করে দিল দলের দিল্লি প্রদেশ নেতৃত্ব। যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে এত প্রশ্ন, সেই রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার দাবিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করালো তারা। রোববার দিল্লি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পাশ করানো প্রস্তাবে বলা হয়েছে, এ মুহূর্তে রাহুল গান্ধীকে ফের দলের শীর্ষ পদে ফেরাতে হবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আপনাদেরই পাঠানো চিঠিপত্রের আসর নিয়ে অনুষ্ঠান প্রিয়জন। প্রিয়জন। সুপ্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ, আমি আক্তার জাহান এবং আমি আশরাফুর রহমান। চিঠির ঝাঁপি খোলার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তার জন্য কাউকে প্রশংসা করবে না, আর যা তোমাকে দেননি সেজন্য কাউকে ভর্ৎসনা করবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলেন আশরাফ ভাই। আমরা সবাই যেন মহান আল্লাহর প্রতি সর্ব অবস্থায় কৃতজ্ঞ থাকতে পারি, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি ইমেইলে পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ী জেলার খোসবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন। সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, গত ৮ জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল রেডিও তেহরানের শ্রোতা মিলন মেলা ও IRIB ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামত ও আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবগঠিত ক্লাবের প্রতিষ্ঠাতা যুবরাজ চৌধুরী ভাই ক্লাবটি নিয়ে তার সুন্দর পরিকল্পনার কথা ব্যক্ত করেন। আশা করি এভাবে রেডিও তেহরান বাংলার আনাচে কানাচে হাজারো শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে। আইআরআইবি ফ্যান ক্লাবের মাধ্যমে রেডিও তেহরানের বার্তা সর্বত্র পৌঁছে যাবে, আমাদের প্রত্যাশাও তাই। তো চিঠি ও মতামত জানানোর জন্য শাওন হোসাইন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি ইমেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক বিধান চন্দ্র স্যানেল। এ শ্রোতাবন্ধু অবশ্য প্রতিদিনই একাধিক মেইল পাঠান, তিনি লেখেনও বেশ চমৎকার। একটি মেইলে ইরান ভ্রমণ অনুষ্ঠানের প্রশংসা করে বিধানচন্দ্র সেনাল লিখেছেন, ভ্রমণ পিয়াসু হিসেবে এই অনুষ্ঠানটি আমার এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইরান নামটির সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যেন মনে হয় সেটি আমার দ্বিতীয় মাতৃভূমি। একদিকে ভ্রমণের নেশা, অন্যদিকে ইরান নামের মাধুর্যতা আমাকে দারুণভাবে নাড়া দেয়। বাহ, বেশ চমৎকার করে নিজের অনুভূতি ব্যক্ত করলেন এ শ্রোতাবন্ধু। তো মতামত জানানোর জন্য বিধানচন্দ্র চ্যানেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার শঙ্করদিয়া গ্রামের মুগ্ধ বেতার শ্রোতা সংঘ থেকে এসেছে এবারের ইমেইলটি, আর এটি পাঠিয়েছেন ওই ক্লাবের সাধারণ সম্পাদক মুসাম্মদ রওশন আরা লাবনী। এ শ্রোতাগণ লিখেছেন, আমি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা, কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে লেখা হয় না, তবে নিয়মিত সবগুলো অনুষ্ঠান শোনার চেষ্টা করি। বর্তমানে চিঠিপত্রের আসর, প্রিয়জন, শিশু কিশোরদের অনুষ্ঠান, রংধনুর আসর, আদর্শ মানুষ করার কৌশল সহ সব অনুষ্ঠান বেশ ভালো লাগে। আশা করছি এখন থেকে নিয়মিত লিখব। প্রিয়জনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বোন রওশন আরা লাবনী, ব্যস্ততা সত্ত্বেও চিঠি লিখে আপনার ভালো লাগার অনুভূতি জানিয়েছেন এবং এখন থেকে নিয়মিত লিখবেন বলে উল্লেখ করেছেন জেনে আমাদের খুব ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। গাজীপুরের টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমিয়ান কলেজের প্রভাষক ফিরোজ আলম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের শ্রোতারা রেডিও শোনার পাশাপাশি বাংলা বিভাগের ওয়েবসাইটেও প্রবেশ করেন যে কোনো তথ্যের জন্য। ওয়েবসাইটে যোগাযোগের জন্য চিঠি লেখার ঠিকানা থাকলেও ইমেইল ঠিকানা দেয়া নেই। আশা করি ইমেইল ঠিকানা যুক্ত করবেন। ভাই ফিরোজ আলম, আপনার এই মেইল পাওয়ার পর আমরা একই জায়গায় দুটো ইমেল অ্যাড্রেস যোগ করেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম থান্দার, রাজশাহীর দুর্গাপুর থানার পুরান তাহিরপুর থেকে। তিনি লিখেছেন, গত 11 জানুয়ারি প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাদের চিঠির মাঝে জনাব যুবরাজ চৌধুরীর সাক্ষাৎকার শুনে খুব ভালো লেগেছে, আর প্রান্তিকে আমিন আল আসাদের নিজের লেখা অগ্রপথিক কবিতার আবৃত্তিও ছিল অসাধারণ। সবশেষে এ শ্রোতাভাই একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানে কোন কোন ধর্মের লোক বসবাস করে, তাদের শতকরা হার জানতে চাই। ইরানে 99% বেশি মানুষ মুসলমান, বাকিরা খ্রিস্টান, জরথ্রুস্ত্র এবং ইহুদি ধর্মের অনুসারী। এরা স্বীকৃত সংখ্যালঘু এবং এই 3 সম্প্রদায়ের জন্য ইরানি আইনসভায় সংরক্ষিত আসন রয়েছে। শ্রোতা বন্ধুদের বিভিন্ন প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে ইরান সম্পর্কে তাদের কৌতূহলের শেষ নেই। শ্রোতা বন্ধুরা ইরানের ভূপ্রকৃতি, আবহাওয়া, পরিবেশ, ধর্মবিশ্বাস, সামরিক শক্তি, অর্থনীতি ও
ও রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে জানতে চান। কেউ কেউ আবার বিশ্ব রাজনীতিতে ইরানের প্রভাব সম্পর্কে জানতে চান। এ বিষয়ে নিজের মতামত জানাচ্ছেন ইরানের ইস্পাহানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রুকাইয়া সুলতানা। বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা আমার কাছে মনে হয় ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ ইরানের জনগণের একতা, সুশৃঙ্খল রাজনীতি, তুখোড় নেতৃত্ব ও মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য দেখে অনুমান করাই যায় ইরান ভবিষ্যতে কোথায় পৌঁছাতে পারে। আর বর্তমানে তো ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন ও ইরাকে ইরান আধিপত্য বিস্তার করছে। বোন রুকাইয়া সুলতানার কথাগুলো শ্রোতাদের কৌতূহল মেটাবে বলে আমাদের মুর্শিদাবাদ জেলা ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা সংঘ থেকে FM নাজমুদ্দিন পাঠিয়েছেন আসরের শেষ চিঠিটি। 17 জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল শোনার পর তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। নাজিমুদ্দিন ভাই লিখেছেন, নতুন এ অনুষ্ঠানে আজকের শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। আগামী দিনের সফল ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের পাশাপাশি পারিবারিক ইতিহাস ও ঐতিহ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বাবা মায়ের খোদাভীরতা ও আদর্শিক বিষয়গুলো শিশুর উপর বর্তায় এবং গভীর প্রভাব ফেলে। এজন্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানতে পারলাম আজকের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আরও যারা চিঠি লিখেছেন, আমি তাদের কয়েকজনের চিঠির প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ সাইফুল ইসলাম ও M শামসুল ইসলাম বগুড়া থেকে, কিশোরগঞ্জ থেকে শরীফা আক্তার পান্না, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM জাকির হুসেন ও রাজীব দত্ত, এবং প্রদীপ বসাক লিখেছেন পূর্ব বর্ধমান থেকে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা চিঠি লিখে মতামত জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। প্রিয়জন, অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, তবে এর আগে হাতে থাকা আরো কিছু খবর আপনাদের জানিয়ে দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরাকি জনগণকে তাদের নিজেদের ভাগ্য ঠিক করার সুযোগ দিতে হবে। গতকাল সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের ইরাক বিষয়ক বিশেষ প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে ডক্টর বেলায়েতি গুরুত্বের সঙ্গে ইরাকে বিদেশি হস্তক্ষেপ বন্ধের কথা তুলে ধরেন। তিনি বলেন, মহান ইরাকি জাতি ও দেশটির সরকারকে তাদের ভাগ্য নির্ধারণে সরাসরি ভূমিকা রাখার সুযোগ দিতে হবে, কারণ ইরাকের সংস্কৃতি খুবই উন্নত। ইরাকের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তিনি ইরানের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতেও ইরাকের সরকার ও জনগণের পাশে দাঁড়িয়েছে ইরান। জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বেলায়েতি আরো বলেন, ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, কিন্তু জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে আমেরিকা ভুল করেছে এবং এটি ছিল তাদের সন্ত্রাসবাদী পদক্ষেপ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। গতকাল ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এই ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়। গত বছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইসরায়েলের 2টি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুড়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে। গাজা উপত্যকা থেকে ইসরায়েল 2005 সালের সেনা প্রত্যাহার করে। এরপর 2000 সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনিদের ক্ষমতা এলে তারপর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর সামরিক আগ্রাসন চালায়।
মিয়ানমারে এনএলডি নেত্রী অং সান সূচি গ্রেপ্তার, সামরিক শাসন জারি, জনগণকে প্রতিরোধ করতে বিক্ষোভে নামার আহ্বান। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খমিনির নীতি আদর্শের প্রতি অটল থাকার শপথ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীরা। বিরোধী দলের প্রয়োজনীয়তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা বিএনপি তামাশা বলছেন রিজভী। এবং মুসলমানদের নিজস্ব এজেন্ডা আছে, তারা বিজেপিকে ভোট দেবে না, ভারতের অসম রাজ্যের বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা করে কামনা করে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।